শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আরও একবার সাংবাদিক বৈঠক থেকে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, মুর্শিদাবাদে আমার কাছে কোনো আসনই চ্যালেঞ্জিং নয়, বরং তৃণমূলের কাছে প্রতিটি আসনই চ্যালেঞ্জের। তার দাবি, দল যাদের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে তারা কতটা চাপে পড়বেন এবং কিভাবে পরিস্থিতি সামলাবেন তার সময় বলবে। পাশাপাশি তিনি জানান, প্রথম দিকে 135টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও মানুষের দাবিতে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, 182টি আসনে প্রার্থী দেবে তার দল। আমি বিশেষ কোনো সিটকেই মুর্শিদাবাদের চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না। তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে, এটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে, যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে, তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক। আমি মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না। ভরতপুরও জিতাবো, যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট না। আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি, রেজিনগর এবং বেলডাঙ্গা। আমি তো যেদিন আমার দল ওপেন হয়েছে সেদিন ডায়াসে থেকেই বলে দিয়েছি, এবং যে আমি 8টা-9টা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমি রেজিনগর 70 এবং 71 বেলডাঙ্গা, এই দুটোতে লড়বো। ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে। আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো, যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব। 182টা ক্যান্ডিডেট করব, 182। 135 ছিল, প্রতিদিনই বাড়ছে। আজকের দিনে আমার কাছে যা তথ্য আছে, যা মানুষের আগ্রহ আছে, তাতে 182টা সিটে লড়ব। মানুষ কার পক্ষে থাকবে, কাকে ভোট দেবে, আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা, সে ভোটাররা সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব। আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার, মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। যদি দল চেঞ্জ করার জন্য, নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই, তাহলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক। কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে 2001 সালে আবার জোট করেছিলেন, আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এনডিএকে আজকে সে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ীকে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে, হরিশ্চন্দ্র স্ট্রিটে? মমতা ব্যানার্জি। তো তার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী জি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে। আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব, যে সিপিএম এর 34 বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। কারণ তার প্রমাণ ভরি ভরি আছে, তথ্য দিয়ে বলবো। কারণ যেদিন 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল, সেদিনকে ছিল 558টা বাংলায় RSS এর শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে, ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে, তার প্রশাসনদের সমর্থনে, দেখেও না দেখার ভান করে 12,000 বাংলার, যেখানে 37% মুসলমানের বাস, 62% গোটা বাংলায় অমুসলিমদের বাস,
সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস। সেখানে মাদ্রাসা, তারা কোনো উগ্র মুসলমান না, মৌলবাদ না। তাদের আরবি পড়াশোনা করার জন্য, কোরআন পড়াশোনা করার জন্য তাদেরকে মাদ্রাসাগুলা, খারিজি মাদ্রাসা, সেখানে এক সময় দেখবেন ডোমকলের মতো জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য 235 জিতার পরে তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলা RSS এর আকড়াখানা। তাকে 3 দিনের মধ্যে পিছু হটতে হয়েছিল। সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছিলেন, উদ্যোগ করেছিলেন। তো মমতা ব্যানার্জি 10,000 খারিজি মাদ্রাসার স্যাংশন দেবো বলে ক্ষমতায় এসেছিল। এখন পর্যন্ত মাত্র 338 আর 235। তাহলে সংখ্যাটা কত হয়? 350 করে হলে 700, তাও না, 600 কত হবে? এই মাদ্রাসাগুলা তাও আবার কৌশল করে আনএডেড কথাটা লিখে রেখেছে। আন কথাটা সরিয়ে দিলেই এই মাদ্রাসার 45,000 ছাত্রছাত্রী মিড ডে মিল পেত, যারা সবই মুসলমান, এবং 2,500 শিক্ষক, তারাও 20 থেকে 25,000 টাকা স্যালারি পেত। তারা মাত্র 5,000 6,000 টাকা করে স্যালারি দেওয়া হয়। মিড ডে মিলের জন্য পথকুকুরকে মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ আসছে কেন্দ্র সরকার থেকে, আর রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে। অথচ এইসব মুসলিম যেসব মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো এতদিন ধরে মুসলমানদের পয়সাতেই, মুসলমানদের চাঁদাতেই, মুসলমানদের আর্থিক সহযোগিতাতেই কিন্তু এই মাদ্রাসা এখনো তারা নিজের পায়ে দাঁড়িয়ে চালাচ্ছে। তাহলে গদ্দার মুসলমানদের সঙ্গে কে কে দ্বিচাচারিতা করেছে, কে মিথ্যাচার করেছে? উনি নিজে বললেন SIR করতে দেব না, করব না, মানব না। সেই SIR হয়ে গেল। উনি নিজে বলেছিলেন যখন উমরপুর মোড়ে NH এর উপর রোড ব্লক হয়েছিল, তখন তাদের SP আনন্দ রায় কি করছিল, আশপাশের থানাগুলা কি করছিল? বিভিন্ন থানা থেকে যখন 50,000 লোক রাস্তায় দাঁড়িয়ে গেল, রোড ব্লকেট হলো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কার ছিল? পুলিশের, সেখানকার SPর, সেখানকার OCদের, ICদের, SDPOদের। তারা সেখানে ব্যর্থ হয়েছে। উল্টে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ওমরপুরে। তারপরে ফলস্বরূপ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস নৃশংসভাবে খুন হয়েছে। এই দায় কি মমতা ব্যানার্জির সরকার এড়াতে পারে? এই দুটো নৃশংস খুনের জন্য 13টা ফ্যামিলি আজকে শেষ হয়ে গেল, লাইফার হয়ে গেল তাদের। আমার যতটুকু জানা, পুলিশ সব জেনে 9টা ফ্যামিলিকে ফাঁসি দিল। যে 13 জনের সাজা হয়েছে, ওই ঘটনার সঙ্গে 4 জন যুক্ত ছিল। তাহলে পুলিশ আর যারা যুক্ত ছিল তাদের কেন পুলিশ খুঁজে বের করতে পারলো না? এ দায়িত্ব পুলিশকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তাহলে উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলিম প্রীতি দেখানো, মুসলিমরা জাগছে, জাগবে। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য, তুলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। আমাদের প্রয়াত গনি খান চৌধুরী বারবার বলতেন যে CPM কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কিন্তু তিনি দেখে যেতে পারেননি। ওই মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল, তাই 34 বছরের সরকারের পতন ঘটেছিল 2011 সালের 13 মের গণনায়। তাহলে আমরা বলছি, আমার স্থির বিশ্বাস বরকত সাহেবের মতো ঘটনার পুনরায় ঘটবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, 2026-এই ঘটবে। 9 কিংবা 10 সালে সমাবেশটা করছে। তো আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে নতুন ভাবে। বাংলার মানুষকে বলবো, নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার আখ্যা দিচ্ছে, তারা কত মুসলমান সমাজের মানুষের সঙ্গে প্রতি পদে পদে এই যে ওয়াকফ নিয়ে গদ্দারি করেছে। ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব, কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না। একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না। কোনো সরকার যখন কোনো অ্যামেন্ডমেন্ট করে, মেজরিটির বলে করে, তখন তাকে মানতেই হয়। উনি মানুষের কাছে ভাওতা দিলেন, মিথ্যাচার করলেন, ওয়াকফ মানা হবে না। সেই ওয়াকফ তলায় তলায় তাদের পিভি সেলিম মাইনরিটি দপ্তরের আরেকজন আব্দুল সাত্তারকে মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে, তার মালদায় বাড়ি, তাকে বিনা কারণে বসিয়ে রেখেছে, নামটা শো করে 1.5 লাখ টাকার বেশি ফেসিলিটি তাকে দিচ্ছে। তার কি কাজ? সে মুসলমান সমাজের জন্য এই আব্দুল সাত্তার কি করেছে? এই গত প্রায় 1 বছর হতে চললো তাকে বসিয়ে রাখা হয়েছে। পিভি সেলিম আইএস অফিসার, সে বসে আছে সচিব হয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে। এইসব আর লোককে নিদান দিচ্ছে যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো। তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। তো সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়বো। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং মিম তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এইটুকু বলে মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে, তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। পুরো জানুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা 20 তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে। আমরা পুরোপুরি জানুয়ারির 31 তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে, কে কে জোট করব, সেটাও যেমন ক্লিয়ার করব। পাশাপাশি 182টা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব। সেই 182-র মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে, আমি কত আসন নেব, সেটা বসে ঠিক করব। সেখানে সবার জন্য অপশন খোলা আছে। টোটাল গোটা রাজ্যের জেলা কমিটি এবং ব্লক কমিটি টোটাল 31শে জানুয়ারির মধ্যে কমপ্লিট করব। 31শে জানুয়ারি 2026। আর তার মধ্যে আমার কার সঙ্গে জোট হচ্ছে তাও আপনাদের গোটা রাজ্যের মানুষের কাছে সেটাও আমরা সামনে আনব। আমি ডোমকলে বলেছিলাম 4 জানুয়ারি সভা করব জনকল্যাণ মাঠে, সেটা 9 বা 10 হবে।
সেখানে মাঠের ব্যাপার এনওসি আছে, যা প্রক্রিয়া সেগুলা করব। তার আগে হরিয়ারপাড়া করব এবং পর্যায়ক্রমে মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি, জেলার প্রেসিডেন্ট, সাব ডিভিশনের আলাদা আলাদা দায়িত্ব, ওই যে ডক্টর শফিকুল, ও মুর্শিদাবাদ এবং ডোমকল সাব ডিভিশনের দায়িত্ব পালন করবে জেলার মূল। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।